আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব এটি চলমান কোনো বিষয়বস্তু নিয়ে নয়। সরকারের বয়স মাত্র ২ মাস। এই সরকারের ভালো এবং মন্দ এর কোনোটাই আসলে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, বলা উচিতও হবে না। ২ নম্বর হলো যে এমন কোনো কথা বলা ঠিক হবে না যে কথায় অস্থিরতা তৈরি হয় কিংবা অবিশ্বাস তৈরি হয়। আমরা চাইব যে সুদীর্ঘ একটি গণতান্ত্রিক লড়াই এবং সংগ্রাম আমরা যে করেছি গত ১৭-১৮ বছর ধরে, তারপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, সেখানেও ১৭-১৮ মাস ধরে যে বীভৎস একটা স্মৃতি এবং ওই সময়টিতে দেশ যেভাবে পেছনে সারিতে পড়ে গিয়েছিল, আমরা প্রায় সবাই হাহাকার করছিলাম। এটি গণতান্ত্রিক নির্বাচন হোক এবং জনগণ যাকে ভোট দিক, তিনি ক্ষমতায় আসুন। আমরা জানতাম যে যেভাবেই ভোট হোক না কেন এরকম পরিস্থিতিতে বিএনপিই ক্ষমতায় আসবে। হয়তো আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগ এখানে প্রধান বিরোধী দল হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পেত তাও বলা যাচ্ছে না। আবার এমনকি আওয়ামী লীগ যে প্রধান বিরোধী দল হতো তাও কিন্তু বলা যাচ্ছে না। এমনকি আওয়ামী লীগ তৃতীয় বৃহত্তম দলও হতে পারত। এখানে নির্ভর করতো যে আসলে নির্বাচনটা কখন। যে সময়টিতে নির্বাচনটা হয়েছে ২০২৬ সনে, তখন আসলে জনমত অনেকটা আওয়ামী লীগের দিকে চলে গিয়েছিল এই কারণে যে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস পারেননি। দ্বিতীয়ত হলো বিএনপির যিনি প্রধান ব্যক্তি তিনি দেশের বাইরে ছিলেন। আর তার অবর্তমানে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা যে লুটপাট চালাচ্ছিল, যে চাঁদাবাজি করছিল এবং সারা বাংলাদেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলেছিল, সবাই বলার চেষ্টা করেছিল যে এর চাইতে আগের জমানাটাই ভালো ছিল এবং বিএনপি ক্ষমতায় না এসেই যদি এতটা দুর্নীতি করতে পারে, এতটা চাঁদাবাজি করতে পারে, তাহলে ক্ষমতায় গেলে তারা কত না জানি মন্দ কাজ করবে। তো এর মধ্যে হঠাৎ করে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, তখন সবাই ধরে নিল যে আচ্ছা ঠিক আছে, এর সাথে জামাতই বোধহয় ভালো, জামাত ক্ষমতায় আসুক। বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখেছি। এখানে দেখেছি বলতে দুটো যে বুর্জোয়া রাজনীতি, ধনতান্ত্রিক রাজনীতি, বিএনপি কেন্দ্রিক এবং আওয়ামী লীগ কেন্দ্রিক, আমরা তাদের শাসনামল দেখেছি। এটা হলো পাবলিকের কথা। আর বুদ্ধিজীবী কেন্দ্রিক, তারপরে নীতিকথা কেন্দ্রিক, মানুষকে স্বপ্ন দেখানো কেন্দ্রিক যে একটা গ্রুপ ছিল বাংলাদেশে, তাদের নেতৃত্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সরকার পরিচালনা করলেন, তখন দেখা গেল যে বুর্জোয়া রাজনীতি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের যে রাজনীতি তার সেটা জঘন্য। তখন সবাই বলার চেষ্টা করলো যে হে আল্লাহ, এ কী হলো, এ আপদ গেলে বাঁচি, এ যায় না কেন? এবং তাকে বিদায়ের জন্য আমরা রীতিমতো যাকে বলে হাঁপ পিত্তে শুরু করলাম। কিন্তু ওরকম কোনো আন্দোলন করিনি, বিএনপি কোনো আন্দোলন করেনি বা অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করেনি। এর কারণ হলো জামাত আসলে পিছন থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলটিকে নানাভাবে প্রমোট করছিল। কিন্তু তারপরেও জামাত নিয়ে একটা ভাইব তৈরি হয়েছিল, একটা হাইপ তৈরি হয়ে গেছিল। ১ নম্বর কারণ, আমেরিকা জামাতকে সমর্থন করছিল, চীন জামাতকে সমর্থন করছিল, এমনকি ভারত কিছুটা হলেও নমনীয় হয়ে পড়েছিল। অন্যদিকে দেশের যে সাধারণ ইসলামী যে দলগুলো রয়েছে তারাও জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যে রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল। তাতে করে আমরা ধরে নিয়েছিলাম যে জামাত হয়তো ক্ষমতায় আসবে এবং বিএনপির মধ্যে কিন্তু একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এরপর আসলে কোত্থেকে কী হলো, কারা করলো, কেন করলো আমরা বুঝতে পারলাম না। আমরা দেখলাম ওসমান হাদি নামক একজন রাজপথের যে লড়াকু সৈনিক, বিভিন্ন কারণে তিনি আলোচিত ছিলেন, বিতর্কিত ছিলেন, তিনি নির্মমভাবে খুন হলেন এবং তার সেই খুনকে ক্যাপিটালাইজ করার জন্য কতিপয় গোষ্ঠী, ব্যক্তি, প্রতিষ্ঠান এমনভাবে রাজনীতিকে অস্থির করে তুলল, অবস্থার দৃষ্টি মনে হলো যে বাংলাদেশ আরেকটি বিপ্লব হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অথবা মানে প্যারালাল আর একটা সরকার খুব দ্রুত ক্ষমতায় আসবে এবং সেক্ষেত্রে যেটিকে তালিবানি শাসন বলা হয়, উগ্রবাদী শাসন বলা হয়, যেটিকে আইএসের আবু বকর বাগদাদি টাইপের শাসন বলা হয়,
মোল্লা ওমরের শাসন বলা হয়, ঠিক এরকম একটা দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছিল বলে ভারত এবং আমেরিকা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে। যতটুকু আন্দাজ করি যে ওই সময়টিতে লন্ডনে একটা যাকে বলা হয় গোপন সমঝোতা হয়। এখানে লন্ডনে দুটো সমঝোতা। ১ নম্বর সমঝোতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা করেছেন, যেটা আমরা প্রকাশ্যে দেখেছি। কিন্তু সেই সমঝোতার প্রেক্ষিতেও কিন্তু তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না, বা তাকে আসতে দেওয়া হচ্ছিল না। তার মা হাসপাতালে প্রচণ্ডভাবে অসুস্থ ছিলেন। সবাই বলাবলি করছিলেন যে তিনি আসলে আইসিইউতে আছেন, কিন্তু জীবিত নেই। কিন্তু তারপরও লোকজন তাকে বাঁচিয়ে রেখেছে, বা তাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা হচ্ছিল। এবং বিএনপি লোকদের মধ্যে জোর দাবি উঠছিল তারেক রহমান সাহেব কেন বাংলাদেশে আসছেন না। তখন তিনি বলেছিলেন যে তার আসার যে সিদ্ধান্ত তার একার উপর নির্ভর করে না। এরপরে অনেকগুলো ঘটনা এত দ্রুত, অর্থাৎ হাদির মৃত্যু, তারপরে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়া, সব মিলিয়ে একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটতে থাকে, এবং সেই ঘটনার মধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়ে বসেন ডিসেম্বর মাসের ২৫ তারিখে তিনি বাংলাদেশে আসবেন। তো আসার পরে যেভাবে তার মায়ের দাফন কাফন হলো, যেভাবে তিনি রাষ্ট্রীয় প্রোটোকল পেলেন, যেভাবে ইলেকশন হলো, ইলেকশনের পরে তিনি যেভাবে সরকার গঠন করলেন, এটা পুরোটা আর কি সিনেমাটিক। সিনেমাতে যেমন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, আর সেই সকল ঘটনার জন্য ডিরেক্টর থাকে, ক্যামেরাম্যান থাকে, লাইট থাকে, সাউন্ড থাকে, সংলাপ থাকে, ডায়ালগ থাকে, ইত্যাদি নানা বিষয় থাকে। ঠিক ওইরূপভাবে একেবারে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা পর্যন্ত, পার্লামেন্ট চালু হওয়া পর্যন্ত, স্পিকার নির্বাচিত পার্লামেন্ট যখন চালু হলো, পুরো জিনিসটা এত দ্রুত যেভাবে ঘটলো, এটা আসলে সিনেমাতে সম্ভব। কোনো রাজনীতির ছাত্র হিসেবে 18 কোটি মানুষের দেশে এভাবে এত দ্রুত একটি জটিল রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে সহজ সরল সমীকরণে পরিণত হয়েছে আমি বলতে পারবো না। তো যখন এরকম কোনো ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হয়, বা মানুষ মনে করে এটার সঙ্গে একটা সমঝোতা আছে, এটির সঙ্গে একটি তলে তলে নেগোসিয়েশন আছে, এটির সঙ্গে আরও অনেক কিছু, এটাকে আপনি কনস্পিরেসি বলেন, তারপরে ভাগাভাগি বলেন, এরপরে আমি ডামি বলেন, এরপরে আরও অনেক কিছু আপনি বলতে পারেন, এবং সেই সকল কথা আপনি হেসে উড়িয়েও দিতে পারবেন না, আবার রাগও হতে পারবেন না। তো সেই কারণে কি হলো যে মানুষের যে মোরাল সাপোর্ট সরকারের প্রতি এবং বিরোধী দলের প্রতি, এই নির্বাচনের প্রতি আসলে ওইরকমভাবে স্ট্রংলি নেই। মানুষ সরকারকে সুযোগ দিতে চাচ্ছে। তারেক রহমান সাহেবের কর্মকাণ্ডে মানুষ অনেকে খুশি, অনেকে আশ্চর্য, আবার অনেকে চেষ্টা করে তার কোনো ভুল ত্রুটি ধরতে পারছেন না। কিন্তু কোথায় যেন একটু দীর্ঘশ্বাস আছে, কোথায় যেন হতাশা আছে, কোথায় যেন নীতি নৈতিকতার ব্যাপারে কিছু প্রশ্ন আছে, কোথায় যেন একটা দীর্ঘশ্বাস আছে। আর সেই কারণেই সরকার এবং বিরোধী দল, তারা তো বটেই, একই সঙ্গে আওয়ামী লীগের মতো দল, গুপ্ত দল, অন্যান্য যে সকল রাজনৈতিক দল, তারা কেউ বসে নেই। তারা এই দুর্বলতা, কীভাবে নির্বাচনটা হলো, কীভাবে ফলাফলটা হলো, কীভাবে তারেক রহমান সাহেব এলেন, কীভাবে প্রধানমন্ত্রী হলেন, কীভাবে দেশ চালাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম নড়াচড়া হচ্ছে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে। সরকারও পরিস্থিতি মোকাবেলা করে তার যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ যেগুলো আছে, সেই কাজের কাজগুলো আসলে কতটা হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এখন শিরোনাম প্রসঙ্গে আসি। আপনি যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন বা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, তাহলে আপনি কাউকে নির্বাচিত করা মানেই তাকে 4 বছর বা 5 বছরের সময়ের জন্য নির্বাচিত করেছেন। নট লাইক দ্যাট। যে কোনো সময় আপনি আপনার সমর্থন প্রত্যাহার করতে পারেন, আপনি একটা মধ্যবর্তী নির্বাচন দাবি করতে পারেন, অন্তর্বর্তীকালীন একটি নির্বাচন দাবি করতে পারেন, আরও অনেক কিছু হতে পারে। এবং এই সমস্যাগুলো সমাধানের জন্যে আমেরিকার যে সিনেট এবং কংগ্রেসে,
সারা বছরই কিন্তু নির্বাচন হতে থাকে। সেখানে অদ্ভুত সব নিয়ম। মানে প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হলেন তিনি ৪ বছরের জন্য নির্বাচিত হলেন। আর সিনেট যিনি দ্বারা সিনেটর তারা সম্ভবত ৭ বছরের জন্য, আর কংগ্রেসম্যান তারাও ৪ বছরের জন্য। এখন কংগ্রেসে ধরুন সিট আছে কথার কথা ৫০০, আর সিনেটের সিট আছে কথার কথা ধরুন ১০০টি সিট আছে। এখন এই যে সিনেটে সবসময় 1/3 আপনার উপস্থিত থাকে লাগে, এই জন্য তারা করে কি সারা বছরই সিনেটে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচনগুলো হতে থাকে। যেমন দেখা গেল যে সিনেটের ৫০০ বা ১০০ সিনেট সদস্য, তার মধ্যে ৩০ জন আছে, এর মধ্যে বাকি ৩০ জনের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার ৩০ জনের জন্য নির্বাচন আয়োজন করা হলো। কংগ্রেসেরও একই অবস্থা, অর্থাৎ সারাটা বছর ধরে ওই ৪ বছরের মধ্যে মধ্যে নির্বাচন হতে থাকে। অর্থাৎ সিনেটে বা কংগ্রেসে সবসময়ই তাদের পূর্ণ সংখ্যার লোকজন থাকে, আর এই লোকগুলো এসে পূর্ণ করে মধ্যবর্তী নির্বাচন। আমাদের দেশে যেমন একসাথে ৩০০ সংসদ সদস্য নির্বাচিত হয়, আমেরিকাতে ওই রকম না। আমেরিকাতে ভাগ ভাগ করে করে নির্বাচিত হয়। তো ফলে একটা প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন তাকে এই কংগ্রেসে এবং সিনেটে এই মধ্যবর্তী যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনে তার জনপ্রিয়তা কোন পর্যায়ে রয়েছে, তার সরকারের প্রতি মানুষের আস্থা কিভাবে আছে, ওটার উপর নির্ভর করে। যেমন ধরুন মধ্যবর্তী নির্বাচন হচ্ছে, সেখানে ৩০টি সেই সিনেট নির্বাচন হচ্ছে সিনেট পদে, আর ১০০টি কংগ্রেসম্যান পদে নির্বাচন হচ্ছে। তো সেখানে দেখা গেল যে ক্ষমতাসীন সরকারের যে দল তারা ফেল করলো, ইট মিনস সরকারের জনপ্রিয়তা কমে গেল। এতে যে প্রেসিডেন্টের ক্ষমতা চলে যাবে, নট লাইক দ্যাট, কিন্তু তার ইমেজ, তার ক্ষমতা ক্ষুণ্ণ হয়ে যাবে। আবার তিনি যদি মধ্যবর্তী নির্বাচনগুলোতে বিজয়ী হন, তাহলে লোকজন ধরে নেবে যে হি ইজ রাইট। কিন্তু আমাদের দেশে আসলে ওইরকম না। আমাদের দেশে আপনি নির্বাচিত হয়েছেন বা নির্বাচন হয়ে গেছে, আপনি চোখ বুজে ৫ বছর থাকতে চাইবেন। যত